শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আজ। ট্রাইব্যুনাল ও আশপাশে কঠোর নিরাপত্তা, আদালতের প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন। লকডাউন কর্মসূচি প্রতিহতে রাজপথে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র শিবিরের প্রতিবাদ কর্মসূচি। সংবিধান সংশোধনের মাধ্যমে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের কাছ থেকে সেনা প্রধানের হাতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। কিছুক্ষণ আগেই আদালতে আনা হয় তাকে। এদিকে রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আদালতের প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার, যুক্ত হব তার সাথে। সরওয়ার, রায় ঘোষণার তারিখ তো আজ ঠিক হবে, কখন কার্যক্রম শুরু হবে আর ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমে বলে রাখি, ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা কেমন। মাজার গেটের পাশ দিয়ে এখানে বাইরে বিজিবি এবং পুলিশ সাজোয়া যান দিয়ে অবস্থান নিয়েছে, বিজিবি অবস্থান নিয়েছে। এরপর ভিতরে আসলে ট্রাইব্যুনালে ঢোকার যে গেট, আগে একটা গেট ছিল, এখন এর বাইরেও মাজারের পাশ কাছাকাছি আরও একটা গেট করা হয়েছে এইবার। তো ওই গেটের বাইরে সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে, র্যাব আছে, পুলিশ আছে। অর্থাৎ আমরা বলতে পারি ৩-৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাংবাদিকদেরকেও চেক করে করে ঢোকানো হচ্ছে। এবং এই অন্যান্য সময় যেরকম যে সাংবাদিক হলেই ঢুকতে পারতো, সেই অবস্থাটাই এখন নেই। যারা নিয়মিত ট্রাইব্যুনাল কাভার করেছেন এবং জাতীয় গণমাধ্যম যেগুলো আছে তাদের লিস্ট করে দেওয়া হয়েছে রেজিস্ট্রার অফিস থেকে। সেই লিস্টগুলি ভিত্তি করেই যাদের নাম আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলিতে, এবং সেই প্রতিষ্ঠানের সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর রায় ঘোষণা হবে আসলে ট্রাইব্যুনাল বসার পর। তো এখন পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। সাধারণত এই আগে 10টার দিকে শুরু হতো। আমরা অন্তত এই বিচার চলাকালীন সময় দেখেছি 10:30টার আগে কখনো খুব কম সময় বসেছে। 10:30টার পরে, অর্থাৎ 10:30 থেকে 11টার মধ্যে হয়তোবা ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা করা হবে সেটা জানাবেন ট্রাইব্যুনাল। আপনি জানেন যে এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। একটি হচ্ছে তার বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র, নির্দেশ এবং হত্যা। এরকম 5টি সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অধস্তন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীকে। আর আইজিপির বিরুদ্ধে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপি। এর মধ্যে আইজিপি রাজসাক্ষী হিসেবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। দেখা যাক ট্রাইব্যুনাল কবে রায় ঘোষণার তারিখ বলে এবং রায় কি বলে। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সরওয়ার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে বিএনপি, জামাত ও এনসিপির কর্মী সমর্থকরা। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীও। রাত জুড়েই রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি, জামাত, এনসিপি ও ইনকিলাব মঞ্চ। বিচ্ছিন্ন কয়েকটি ককটেলের বিস্ফোরণ ছাড়া পুরো রাজধানী ছিল শান্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। এ সময় সংগঠনটির নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিচার নিয়ে কোনো টালবাহানা চলবে না। আওয়ামী সন্ত্রাস রুখতে শিক্ষার্থীরা সবসময় প্রস্তুত রয়েছেন বলেও জানান তারা। জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আজকে 1.5 বছর অতিক্রান্ত হয়েছে, আপনারা ধীরগতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত। এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসেন নাই। আপনারা জুলাইয়ের সাথে সাথে রক্তের উপরে ক্ষমতায় এসেছেন।
জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দোসরদের নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সংবিধান সংশোধনের মাধ্যমে আরও ক্ষমতাধর হলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেনাপ্রধানের কাছে। আদালতে সেনাপ্রধানের বিরুদ্ধে মামলার সুযোগও বন্ধ করে কমানো হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা। বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে 2/3 বেশি ভোটে পাশ হয় বিতর্কিত এই সংশোধনী। সংবিধানের 243 অনুচ্ছেদে এই পরিবর্তনের বিপক্ষে ভোট দেন মাত্র 4 জন আইন প্রণেতা। এর 2 দিন আগে সিনেটে বিরোধী দলের বয়কটের মধ্য দিয়ে বিলটি পাশ হয়েছে। নয়া সংশোধন অনুযায়ী সেনাপ্রধান এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও তার নিয়ন্ত্রণে থাকবে। এখানেই শেষ নয়, বাহিনী থেকে অবসরের পর আজীবন আইনগত দায় মুক্তি পাবেন সেনাপ্রধান। ফলে যে কোনো অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মুখোমুখি করা যাবে না তাকে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সংশোধনীকে প্রাতিষ্ঠানিক ঐক্য ও জাতীয় সংহতির পথে একটি পদক্ষেপ বললেও সমালোচকরা বলছেন এতে সেনাবাহিনী ও শাসক জোটের হাতে ক্ষমতা আরও বেশি পাকাপোক্ত হবে। মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারির মতে এই সংশোধনের কারণে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের প্রতিরক্ষা অস্ত্রের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে থাকবে। এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের জটিলতা বা বিলম্ব ঘটতে পারে। বিশ্বকাপ বাছাইয়ে 3 ম্যাচের সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ দুপুর 2টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচটি। ভারতের রাজগীরে হওয়া এশিয়া কাপ হকিতে নাম ছিল পাকিস্তানেরও, তবে নিরাপত্তা ইস্যুতে টুর্নামেন্টে অংশ নেয়নি তারা। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোনো দেশ নিরাপত্তার কারণে অংশ নিতে না পারলে এবং তাদের র্যাঙ্কিং যদি ষষ্ঠ হওয়া দেশের চেয়ে ওপরে থাকে তাহলে প্লে অফ খেলার সুযোগ পাবে সেই দল। তাই বাংলাদেশ ষষ্ঠ হওয়ায় খেলতে হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে। এই সিরিজ দিয়ে ঘরের মাঠে প্রায় 3 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে অতিথিদের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আগামী বছর 28 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করা বাংলাদেশের জন্য কঠিনই বটে। তারপরও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে হারানোর কিছু নেই বলেন অধিনায়ক রেজাউল করিম বাবু। প্লে অফ সিরিজ জয়ী দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। পাকিস্তানের হকি দল জিতেছে রেকর্ড 4 বার বিশ্বকাপ ট্রফি, কিন্তু গত 15 বছরে পারফরমেন্সের অবনতি হওয়া দলটি 2014 ও 23 সালে বিশ্বকাপ বাছাই পর্বই টপকাতে পারেনি। 18 বিশ্বকাপে 12তম হয় দলটি। 2017 সালে ঢাকা এশিয়া কাপে 3য় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।